শীত তখনও ভালো করে পড়তে শুরু করেনি। ঢাকার বাইরে মেঘনা নদীর তীরে একটা ছোট গ্রাম মতিগঞ্জ। সন্ধ্যার পর থেকে এখানে বেশ কুয়াশা পড়া শুরু করেছে। মাঝে মাঝে সন্ধ্যার পর কিংবা রাতের কুয়াশা ঘেরা আবহাওয়া দেখে মনে হয় যেন কত শত রহস্য লুকিয়ে আছে এই গ্রামে। রাত প্রায় 11টা, ঘন অন্ধকার। নদীর ঘাটে একটা নৌকো এসে ভিড়ল। নৌকোর ডিম ডিম জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় দেখা যায় মাঝবয়সী পাঞ্জাবি পরা একজন লোক নৌকো থেকে নেমে বাড়ির পথ ধরেছে। এক হাতে একটা ব্যাগ আর অন্য হাতে ধরা টর্চের আলো। খানিক বাদে লোকটা থমকে দাঁড়ায়, চারপাশটা ভালো করে দেখে। লোকটা মনে হয় কিছু একটার উপস্থিতি টের পাচ্ছে। এবার সে দ্রুত হাঁটছে আর বারবার এদিক সেদিক টর্চের আলো ফেলে দেখছে। ঘাটের কাছাকাছি এই মেঠো পথে দাঁড়িয়ে আছে একটা অর্ধশতবর্ষী বটগাছ। সাধারণত সন্ধ্যার পর লোকেরা এই গাছের আশপাশে ঘেঁষে না। লোকটা সেই গাছের কাছাকাছি আসতেই থমকে দাঁড়ায়। আবার সামনে কিছু একটা নড়াচড়া দেখেছে সে। লোকটা আর অপেক্ষা করে না, হাতের টর্চ ফেলে প্রাণপণে দৌড় দিতেই যাবে, কিন্তু পরক্ষণেই কিছু দূর গিয়ে লোকটা মাটিতে পড়ে যায়। তার চোখ বিস্ফারিত হয়ে আছে, যেন চোখের সামনেই সে তার মৃত্যুকে দেখেছে। আমাকে মাফ করে দে বলেই মাটিতে লুটিয়ে পড়ে। সকাল 7টা। সূর্যের মিষ্টি আলোয় কুয়াশা প্রায় কেটে গেছে। গ্রামের এক মাঝি মাছ ধরার জন্য জাল বিছাতে ঘাটের কাছে আসতেই কিছু একটা দেখে চিৎকার দেয়। তাতে খানিক বাদেই জড়ো হয় আশপাশে থাকা গ্রামবাসীরা। ঘাটের পাশে একটা লাশ পড়ে আছে। লোকটার নাম রফিকুল ইসলাম, একজন কাপড় ব্যবসায়ী, বয়স প্রায় 40 বছর। গ্রামের লোকজন লোকটাকে চিনতে পেরে একজন যায় তার বাড়িতে খবর দিতে, আর আরেকজন যায় থানায়। সকাল 9টার মধ্যে পুলিশ এসে হাজির। পুলিশ ইন্সপেক্টর মাহিরের নেতৃত্বাধীন টিম সরেজমিনে লাশ পরীক্ষা করে। সকালের সেই মাঝির বক্তব্য নিয়ে আর আলামত দেখে পুলিশ ইন্সপেক্টর মাহির মোবাইল বের করে কাকে যেন কল দেয়। একটু পরেই একজন মোটরসাইকেল আরোহীর আগমন ঘটে। কাঁধে স্লিং ব্যাগ, চোখে সানগ্লাস। ঘটনাস্থলে এসেই চোখের সানগ্লাস খুলে বুক পকেটে রেখে হাত মেলায় ইন্সপেক্টর মাহিরের সাথে। লোকটার নাম ফাহিম রহমান, প্রাইভেট ডিটেকটিভ। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে শান্ত ভাব। পুলিশ ইন্সপেক্টর মাহির তার পুরনো বন্ধু। প্রাইভেট ডিটেকটিভ হলেও একসাথে অনেক কেস তারা সলভ করেছে। দুই বন্ধু নদীর কিনারের দিকে হাঁটতে শুরু করে। কেসটা বড়ই অদ্ভুত ফাহিম। কোনো দৃশ্যমান ইনজুরি নেই, রক্তের ট্রেস নেই, কিন্তু লোকটা মারা গেছে। চাক্ষুষ কোনো সাক্ষ্য প্রমাণও নেই। কেসটা তো শুধু হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু তুমি আমাকে ডেকেছ মানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। ফাহিম নিচু হয়ে লাশটা দেখে। কোটর ঠিকরে বের হয়ে আসা চোখ যুগলে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। মাটিতে নখের আঁচড়, গায়ে নেই কোনো আঘাতের চিহ্ন। লোকটা ভয় পেয়ে মারা গেছে অথবা ভয় দেখিয়ে মারা হয়েছে। ডেথ আউট অফ ফিয়ার বলতে চাইছো? ইয়েস, হতে পারে। এরপর ফাহিম আর মাহির যায় রফিকুলের বাড়িতে। একতলা বাড়ি, সামনেই একটা বাগান বিলাসে ফুটে আছে শত শত লাল গোলাপি ফুল। তবুও বাড়িটা আজ কেমন যেন শান্ত, বিরহে আচ্ছন্ন। মাহিরের আদেশে দুজন কনস্টেবল ঘর তালাশ করতে যায়। এর মধ্যেই রফিকুলের স্ত্রী নাসরিন বের হয়ে আসে। কান্নারত নাসরিনের চোখ মুখ শুকিয়ে গেছে। শোকে মর্মাহত রফিকুলের স্ত্রীকে কোনো প্রশ্ন করে বিব্রত করতে ইচ্ছে হয় না মাহিরের, কিন্তু কেসের জন্য তাকে তো জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। আপনি কি আমাদের কিছু বলতে পারেন আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে? নাসরিন কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলল, আমার স্বামী গত কয়েকদিন ধরে বলছিলেন কেউ নাকি তাকে ফলো করছে বলে তার মনে হয়। কে ফলো করছে কিছু বলেছে? মানে পরিচিত কেউ কি? না, উনি বলতেন কুয়াশায় মানুষটার মুখ দেখা যায় না। নদীর পাড়ের ওই বটগাছের নিকট আসলেই ওনার মনে হতো কেউ ওনাকে দাঁড়িয়ে দেখছে। মনে হতো আবছা সেই ছায়ামূর্তি ওনার কানে ফিসফিস আওয়াজে শাসাচ্ছে, কাজটা ঠিক করলি না তুই, এর ফল তোকে শীঘ্রই ভোগ করতে হবে। আপনার কাউকে সন্দেহ হয়? সালামত ভাই, উনি আমার স্বামীর ব্যবসায়িক পার্টনার ছিলেন। একটা প্রজেক্ট নিয়ে ওনাদের মাঝে দ্বন্দ্ব হয়।
উনি অনেকগুলো টাকা লস করে সেগুলোর ফেরত দিচ্ছিলেন না, উল্টো হুমকি দিচ্ছিলেন যেন এ ব্যাপারে তাকে আর বলা না হয়। আমার স্বামী মামলা করার কথা বললে তিনি তাকে হুমকি দিয়ে বলেন, তোকে আমি খুন করব মামলা করলে। বুঝলাম। চলো মাহির, সালামতের সাথে একটু চা পানি খাওয়া যাক। সালামতকে পাওয়া যায় না। খবর নিয়ে জানা যায় আজ সকালে রফিকুলের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে গেছে। এই তথ্যটা মাহির ও ফাহিমের মনে সন্দেহের উদ্রেক ঘটায়। নাম্বার নিয়ে ফোন দিয়ে দেখা যায় ফোনটা বন্ধ। তখনই মাহির তাদের কন্ট্রোল রুমে ফোন দিয়ে সালামতের লোকেশন ট্রেস করে তাকে আটক করতে বলে। লোকটা পালালো কেন? নিশ্চয়ই এই মৃত্যুর সাথে সে কানেক্টেড। ফোনটাও বন্ধ করে রেখেছে। ফরেন্সিক এসে খুঁটিনাটি দেখে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মাহির এবং ফাহিম আরও কত গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় ফিরে যায়। দুপুর 2টো নাগাদ সালামতের খোঁজ পাওয়া যায়। কমলাপুর রেল স্টেশন থেকে তাকে ধরে আনা হয়েছে। ইন্টারোগেশন রুমে বসে আছে সে এখন। টেবিলের উপর হাত রেখে মাথা নিচু করে বসে থাকা সালামত হঠাৎ দরজা খোলার আওয়াজে মাথা তোলে। সামনে ইন্সপেক্টর মাহির আর ডিটেকটিভ ফাহিম। মাহির ডিরেক্ট প্রশ্ন করে, কেন খুন করলেন রফিকুলকে? খুন? আমি? হ্যাঁ, তুমি। আমরা জানি তুমি যে তাকে মারার হুমকি দিয়েছিলে। বিশ্বাস করুন স্যার, ওটা ছিল রাগের মাথায়। আর ও যদি মামলা করত তাহলে আমার জীবন, আমার পরিবার একেবারে শেষ হয়ে যেত। রাগের মাথায় হলেও মৃত্যুর ভয় তো দেখিয়েছিলে। আমি তাকে কেন ভয় দেখাবো? লাভ কি তাতে? তোমার আর টাকা শোধ করা লাগতো না ওকে মেরে ফেললে। না স্যার, আমি কেন তাকে মারতে যাব? তাহলে পালিয়ে গেলে কেন? ভয়ে স্যার, কারণ আমি ওখানে থাকলে সবার প্রথম আঙুলটা আমার দিকেই উঠত স্যার। আঙুল এখনো তোমার দিকেই আছে। আমাদের না বলে আর কোথাও যাবে না যতক্ষণ না এই কেসের সুরাহা হচ্ছে। সালামত সম্মতি জানায়। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। মাহির আর ফাহিম রুমে ফিরে আসে। কেসটা এতটা সহজ না। সালামতকে একেবারে দোষও দেয়া যাচ্ছে না, আবার নির্দোষও বলা যায় না। সে ডিরেক্টলি এটার সাথে জড়িত না থাকলেও পরোক্ষভাবে দেয়। আমাদের আরও গভীরভাবে ভাবতে হবে মাহির। চলো কফি খেতে খেতে ঘটনাগুলো রিক্যাপ করা যাক। ফাহিম আর মাহির থানার বারান্দায় বসে হাতে কফি নিয়ে ঘটনাগুলো একের পর এক সাজাতে থাকে। সাসপেক্ট লিস্টে আছে ভিকটিমের স্ত্রী নাসরিন, পার্টনার সালামত, আর কাউকে তো পাচ্ছে না। যাই হোক, আজ রাতে আমি একবার যাব ভাবছি ওই গ্রামে। রাতে? কেন? মনে হচ্ছে রাতের কুয়াশায় কোনো ক্লু পাবো, হয়তো খুনিরও দেখা পেতে পারি। কথাবার্তা শেষে ফাহিম আজকের মতো বিদায় জানিয়ে তার কাজে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যার আগে ফাহিম আবার সেই গ্রামে যায়। সাসপেক্টদের সাথে কথা বলে, রাতে ঘাটটা একটু দেখে চলে যাবে, তাই গ্রামবাসীকে ক্রাইম সিনের আশপাশে সন্ধ্যার পর আসতে নিষেধ করে দেয়। এমনিতেও গ্রামবাসীরা সন্ধ্যার পর ওই বটগাছের জায়গাটায় খুব একটা যায় না। রাত প্রায় 11টা। গ্রামের একটা ছোট টং দোকানে কোনো রকম নাস্তা করে ঘাটের দিকে এগোতে থাকে ডিটেকটিভ ফাহিম। স্লিং ব্যাগ থেকে টর্চটা বের করে। রাতটা বেশ অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। ফাহিম এবার পৌঁছে যায় রফিকুলের ডেড বডি যেখানে পড়েছিল সেখানে। চারপাশ দেখতে থাকে। ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় ফাহিম। টর্চ ধরে বটগাছের দিকে এগোতে গিয়ে থমকে যায়। ফাহিমের চোখ এবার বিস্ফারিত হওয়ার উপক্রম। একটা ছায়ামূর্তির অবয়ব তার সামনে। বাতাসে তার গায়ের সাদা চাদর দুলছে। ছায়াটা কাছে আসে না, শুধু দাঁড়িয়ে থাকে। ফাহিমের মনে পড়ে গেল নাসরিনের বলা কথাটা। উনি বলতেন কুয়াশায় মানুষটার মুখ দেখা যায় না,
নদীর পাড়ের ওই বটগাছের নিকট আসলেই ওনার মনে হতো কেউ ওনাকে দাঁড়িয়ে দেখছে। টর্চের আলো ফেললেও ফাহিম বুঝতে পারে না ওটা মানুষ নাকি অন্য কিছু। ঠিক তখন পেছন থেকে একটা পায়ের আওয়াজ পেয়ে সেদিকে ফিরতে যেতেই মাথায় কিছু একটার আঘাতে জ্ঞান হারায় ফাহিম। কখন জ্ঞান ফিরেছে জানে না। চোখ খুলে দেখে আকাশটা সাদা হয়ে আসছে, কুয়াশা তখনও ঘিরে রেখেছে চারপাশ। মাথায় আঘাতের জায়গায় হাত দিয়ে দেখল রক্ত বের হচ্ছে কিনা। আশপাশে একটু হাতড়িয়ে টর্চটা খুঁজে বের করে চলল তার বাইক যেখানে রাখা সেই টং দোকানের কাছে। বাসায় ফিরে সব ঘটনা জানালো মাহিরকে। মাহির শুনে বেশ চিন্তিত হলো। আরেকটা তথ্য পেলাম, শোনো। 7 বছর আগের একটা কেসে রফিকুলের নাম পাওয়া যায়। তখন তার ওষুধের ব্যবসা ছিল। গ্রাম থেকে দূরে নদীর ওপারের বড় বাজারে দোকান ছিল। নিজাম নামের এক যুবকের খুনের সাসপেক্ট ছিল সে, কিন্তু সেটা পরে সুইসাইড হিসেবে ক্লোজ হয়ে যায়। কেসটা যে ঘোলাটে হয়ে গেল আরো। না, পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। আজ রাতেই এই কেসের আসল মাস্টারমাইন্ড ধরা পড়বে আমার মন বলছে। শিওর? কিভাবে? সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে মতিগঞ্জ গ্রামে। ওকে। পূর্বের প্ল্যান অনুযায়ী আজকে শেষ বিকেলে ফাহিম ও মাহির মতিগঞ্জে আবারও যায়। তারা নদীর পাড়টা ভালো করে তল্লাশি করে কোনো ক্লু পাওয়ার আশায়, কিন্তু কিছুই পায় না। বটগাছটার কাছে গিয়ে সেটা পরীক্ষা করে কিছু না পেয়ে ফিরে আসার সময় ফাহিম খেয়াল করে গাছের পাশে একটা চিকন নাইলনের দড়ি। খুব খেয়াল না করলে সাদা এই দড়ি দৃষ্টিগোচর হওয়ার কথা না। কিছু একটা ভেবে সেখান থেকে তারা চলে গেল নাসরিনের ঘরে। নাসরিন এখনও শোকে কাতর। ফাহিম নাসরিনকে বলে, দেখুন, আমাদের মনে হচ্ছে আপনার স্বামী হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আমরা প্রথমে খুন ভেবেছিলাম, তবে গতকাল আমার ওপর আক্রমণ হয় মনে হচ্ছে ওই ঘাটে অশরীরে কিছু আছে, যা দেখে হয়তো ওনার হার্ট অ্যাটাকটা হয়েছিল। কি বলছেন? এটা কেমন করে হয়? লোকমুখে ওই ঘাট নিয়ে অনেক কথা শুনেছি, বিশ্বাস হয়নি। তবে কি তিনি শেষ পর্যন্ত ভয়ে পেয়ে মারা গেলেন? হতে পারে, তবে আমরা এখনো বিশ্বাস করি হয়তো কোনো জলজন্ত মানুষ দায়ী থাকতে পারে। আচ্ছা, আপনি রফিকুল সাহেবের মুখে নিজাম নামের কারো কথা শুনেছেন কখনো? কেন বলুন তো? নিজামকে চিনেন কিনা তাই বলুন, কিংবা ওর কথা শুনেছেন কিনা কখনো? হ্যাঁ, অনেক আগে এই নামে একটা ছেলে কাজ করত ওনার সাথে, যখন ওনার ওষুধের দোকান ছিল। পরে শুনলাম নাকি কাজ ছেড়ে দিয়েছিল। কাজ ছাড়ার 2 দিন পর নাকি ছেলেটা আত্মহত্যা করেছিল। আমার স্বামীকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। তারপর আর জানি না। ঠিক আছে, আমরা উঠি। আমরা রাতে আরেকবার একটু টহল দেব আজকে। এর মধ্যে কিছু মনে পড়লে জানাতে পারেন। সালামাত ভাইকে ছেড়ে দিলেন আপনারা? আমার তো মনে হয় উনিই আমার স্বামীকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। সেরকম আলামত এখনো পাইনি, তবে উনি সন্দেহের ঊর্ধ্বে নন। আমরা তদন্ত চালাচ্ছি। রফিকুলের ঘর থেকে বের হয়ে আবার সেই টঙের দোকানে যায় দুজন। চা নাস্তা সেরে আগের জায়গায় যায়। তবে আজ প্রস্তুত ফাহিম। দুজন হাতে টর্চ নিয়ে চলে যায় বটগাছের দিকে। কুয়াশার চাদরে ঘেরা আবহের মধ্যে হঠাৎ একটা ফিসফিসানির শব্দ। তুই আবার এসেছিস, এবার তুই মরবি। কে কে ওখানে? মাহির চারদিকে টর্চের আলো দিয়ে কিছু দেখে না। হঠাৎ মাহির খেয়াল করে তার পেছন থেকে একটা আওয়াজ আসছে। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে একটা ছায়া মূর্তি নড়ছে, বাতাসে দুলছে তার গায়ে থাকা সাদা চাদর। ফাহিম টর্চের আলো বন্ধ করে বটগাছের দিকে এগোয়, পেছনে মাহির। বটগাছের কাছাকাছি এসে গাছের দিকে টর্চ ফেলতেই খেয়াল করে একটা হাত যেন গাছের পেছনে সরে গেল। মাহির চিৎকার করে বলল, এই ওখানে বেরিয়ে আসুন। তারপর একটা ছায়ামূর্তি বের হয়ে আসে গাছের পেছন থেকে। কুয়াশা ভেদ করে ক্রমেই আলোর সামনে আসে একজন মানুষ। রাগে অগ্নিমুখ তার চেহারা। ধরা পড়ে পালানোর কোনো চেষ্টাই সে করল না। পরিচিত মুখ চোখে পড়তেই মাহির বলে উঠল, নাসরিন, আপনি? নাসরিন রাগান্বিত কণ্ঠে বলল। হ্যাঁ। নাসরিনকে আটক করা হয়।
মাহির আর ফাহিম তখন মাহিরের রুমে বসে চা খাচ্ছে। মাহির বলল, কিভাবে হলো সব এক্সপ্লেন করবে? ইন্টারোগেশন রুমের ভেতরে বলি চলো। ওকে চলো। ইন্টারোগেশন রুমে ঢুকলো ইন্সপেক্টর মাহির ও ডিটেকটিভ ফাহিম। নাসরিনের দিকে গ্লাস পানি এগিয়ে দিল ফাহিম। নাসরিন ঢক ঢক করে পানিটা পান করে নিজেকে শান্ত করে ডুকরে কেঁদে উঠল। কেন করলেন এটা নাসরিন? কেন করেছে তার আগে শোনো কিভাবে করেছে। নাসরিন, আপনি শুনুন মন দিয়ে, ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। নাসরিন কোনো কথা বলল না। আপনি জানতেন রফিকুল ভীতু মানুষ। কয়েকদিন ধরে তাকে কুয়াশায় ভয় দেখিয়ে মেন্টালি ব্রেক করছিলেন, তাও বেশ অভিনব পদ্ধতিতে। রফিকুল বা আমরা যে ছায়ামূর্তি দেখেছিলাম ওটা ছিল একটা চাদরে আবৃত কুৎসিত চেহারার ডামি, কাকতারুয়া টাইপের। নাইলনে সুতা দিয়ে গাছের পেছন থেকে সেটাকে নাড়িয়ে ভয় দেখিয়েছিলেন, যেন মনে হয় এটা জ্যান্ত কিছু একটা। আর সেদিন রফিকুল সেই ডামির ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পায়, অতঃপর তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আর সেদিন আপনি আমার মাথায় পেছন থেকে আঘাত করেছিলেন। আমি কি ঠিক বলছি নাসরিন? হ্যাঁ। এবার বলুন, কেন করলেন এই খুনের পরিকল্পনা? কারণ ওনাকে আপনারা যতটা ভালো ভাবছেন ততটা না। এই কাপড়ের ব্যবসার আগে ওনার যে ওষুধের ব্যবসা ছিল, তখন সে ওষুধের সাথে ড্রাগসও বিক্রি করত। মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনবিহীন কোম্পানির ওষুধ বিক্রি করত। নিজাম ছেলেটা তার দোকানে কাজ করত, আমাদের বাড়িতেও আসত। ছোট ভাইয়ের মতো দেখতে শুরু করেছিলাম তাকে, সেও আমাকে সম্মান করত। একদিন তার চোখে আমার স্বামীর এ কুকীর্তিগুলো চলে আসে। সে প্রমাণ রেখে দেয়, আমাকে এনে দেখায়, বলে পুলিশ দেখাবে। আমি তাকে বললাম, এসবে জড়িও না ভাই। সে বলে, কিচ্ছু হবে না আপা। পরদিন শুনি তাকে নাকি দোকান থেকে বের করে দেয়া হয়েছে চুরির অভিযোগে। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমিও বাবা মা ভাই বোন হারা মানুষ, ওকে ভাই হিসেবে পেয়েছিলাম। আপনি কিভাবে জানলেন যে নিজামকে উনিই মেরেছেন? কারণ একদিন নিজামের ফোন আমি ওনার কাছে দেখেছিলাম। উনি সেটা টের পেয়ে আমাকে অনেক বকলেন, বললেন কখনো যেন আমি ওনার জিনিসে হাত না দিই। তখনই বুঝলাম উনিই আমার ভাইটাকে বিষ খাইয়ে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন। তাই তাকে আমি এমনভাবে মেরেছি যেন সে মরলেও মনে হয় স্বাভাবিক মৃত্যু। সব শুনে দুজন চুপ করে যায়, কারণ এই কেসে খুনি কোনো অস্ত্র ব্যবহার করেনি। ব্যবহার করেছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, ভয়। রুম থেকে বের হয়ে ফাহিম মাহিরকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, সব খুনেই অস্ত্র থাকে, কখনো দেখা যায় কখনো যায় না। আর ভয়, এটা হলো সবচেয়ে নিখুঁত অস্ত্র। কেস সলভ করে মাহির থেকে বিদায় নিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে বের হয় ডিটেকটিভ ফাহিম। নতুন আর কোন রহস্য তার জন্য অপেক্ষা করছে সে চিন্তায় মগ্ন হয়ে বাইকে চড়ে বসে। মাহির জানলা দিয়ে ফাহিমদের চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে কেস ফাইলে সাইন করে আদালতের উদ্দেশ্যে তৈরি হতে থাকে। নাসরিনের বিরুদ্ধে খুনের প্রত্যক্ষ কোনো আলামত না থাকা সত্ত্বেও পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী করে আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দেয়। শুনছিলেন আজকের রহস্য গল্প মৃত্যুর কুয়াশা। আশা করছি গল্পটির অডিও রূপান্তর আপনারা বেশ উপভোগ করেছেন। আপনার মূল্যবান সময় দিয়ে গল্পটি শোনার জন্য ধন্যবাদ।